এই যে মিশ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতে করতে কি অকালে চলে যাওয়ার শখ হয়েছে। হঠাৎ কারো এমন কথায় পিছনে তাকালাম। ঝুম বৃষ্টির মধ্যে চোখে ভালো করে তাকিয়ে দেখতে পাচ্ছি না। কয়েকবার চোখ বন্ধ করে আবার পিটপিট করে তাকালাম সামনে দাঁড়ানো অতীব সুদর্শন পুরুষটির দিকে। লোকটির গায়ে রেইনকোট পরা। সে নিজেও ভালো করে তাকাতে পারছে না বোঝাই যাচ্ছে। তিনি আবারও তার পুরুষালী কণ্ঠে বললেন, ও হ্যালো মিস। এমন মাঝ রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছেন কেন? বাড়ির ছাদে দাঁড়িয়ে করবেন, সেখানে এমন মাঝ রাস্তায় দাঁড়িয়ে করছেন। হাউ স্ট্রেঞ্জ। এবার সত্যি বিরক্ত হলাম। কই এতক্ষণ যাবৎ ভিজছি, কেউ কিছু বলছে না, আর এই লোক কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আপত্তি দেখানো শুরু করেছে। যত সব ফাউল লোক। আর কই আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি তো রাস্তার কিনারায় দাঁড়িয়ে ভিজছি এখনো। এখান থেকে আমার বাসায় যেতে 5 মিনিট লাগবে দেখে রিক্সা থেকে এখানে নেমে ভিজতে শুরু করলাম। কারণ বাসার গেটের সামনে ভিজলে দারোয়ান চাচা আমার পুরো 14 গোষ্ঠীরে ডেকে নিয়ে আসবে। তাই বিরক্তি নিয়েই বললাম, তাতে আপনার কি মশাই? যান না নিজের কাজে। আমাকে কেন বিরক্ত করছেন খামোখা? আজাইরা লোক। লোকটা ঠোঁট বাঁকিয়ে খানিকটা হাসলেন মনে হয়। হুট করে আমার কিছুটা কাছে আসায় হকচকিয়ে গেলাম। তিনি মাথাটা খানিকটা ঝুঁকে বললেন, সমস্যা কি? আমিই তো দেখছি। আর আপনি এমন শাড়ি পরা অবস্থায় ভিজে আছেন, তাতে আপনার। বাকিটা নিজ দায়িত্বে বুঝে নিন। লোকটার কথায় চোখ বড় হয়ে গেল আমার। অবাক হয়ে কিছুক্ষণ তার কথার মানে বোঝার চেষ্টা করলাম। মুহূর্তেই লজ্জায় লাল নীল হয়ে একটু গুটিয়ে গেলাম। ইস, লোকটা কিভাবে বললেন! শরমে আর চোখ তুলে তাকালাম না। ওভাবেই পিছনে ফিরে গটগট পায়ে চলে যাচ্ছিলাম। লোকটার দিকে আর একবারও ভালো করে তাকালাম না। উনি পিছন থেকে চেঁচিয়ে বললেন, এই যে মিস বৃষ্টি বিলাসিনী, আপনার নামটা তো বলে যাবেন। আর কিছুই শুনতে পেলাম না। চলে আসলাম বাসায়। তবে এখন আমি বাসার দরজার সামনে দাঁড়িয়ে দোয়া দুরূদ পড়ছি। কারণটা একটু পরেই বুঝতে পারবেন। কলিং বেলে চাপ দিতে গিয়েও আবার হাত নামিয়ে ফেললাম। না, ভয় পেলে হবে না। বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে কলিং বেলে চাপ দিলাম আর বিড়বিড় করে দোয়া পড়া শুরু করলাম। কিছুক্ষণ পর খট করে দরজা খোলার আওয়াজ পেলাম। আমি এখনো চোখ বন্ধ করে আছি। কারণ আমার সামনে স্বয়ং আমার আম্মু হাতে ঝাড়ু নিয়ে চোখ কটমট করে তাকিয়ে আছে। ওরে আমার প্রধানমন্ত্রী চোখ খুলেন। চোখ খুলে তো ঘরে প্রবেশ করেন। আপনার অপেক্ষায় তো বসেছিলাম। আসেন আসেন। আম্মুর ধমকে আস্তে করে চোখ খুলে আম্মুর দিকে তাকিয়ে যেই না একটা ক্লোজআপ মার্কা হাসি দিব, অমনি আম্মু আবার ধমকে উঠলে, খবরদার, একদম দাঁত কেলাবি না। আয় হায় রে, আমার পাপোশটা পুরাই ভিজাই দিছে তোরে। আমি চোখ বড় করে আম্মুর দিকে তাকালাম। উনি যেই না আমাকে ঝাড়ু দিয়ে বাড়ি দিবেন, আমি আহা করে চোখ বন্ধ করে ফেললাম। তখনই আরেকটি আওয়াজ ভেসে আসলো আমার সুমধুর কানে, আহাম্মু, আপনি দেখছেন ও পুরো ভিজে আছে, আগে ফ্রেশ হতে না দিয়ে আপনার ভাঙ্গা ক্যাসেট চালু করে দিছেন। তাকিয়ে দেখলাম আপু আম্মুর হাত থেকে ঝাড়ুটা নিয়ে নিচ্ছে। বাবা হাফ ছেড়ে বাঁচলাম। খুশি হয়ে আপুকে জড়িয়ে ধরবো তার আগে আপু দুপা পিছিয়ে গিয়ে বলল, ওই তোর ভিজা গায়ে আমাকে ধরবি না, আগে চেঞ্জ করে আয় যা। আমি গাল ফুলিয়ে একবার আম্মুর দিকে তাকালাম। তিনি এখনো রাগী চো তারা চিহ্নকে আমার দিকে তাকিয়ে আছে। শুকনো ঢুকি তারা চিহ্নলে বললাম, তোমরা কেউ ভালো না, ভালো লওয়ে থাইকো। হ্যাঁ। যেতে যেতে শুনতে পেলাম আম্মু আপুকে বলছে, তোদের জন্য মেয়েটা উচ্ছনে গেছে, তোর আর তো বাপের জন্য। কেন প্রতিদিন বৃষ্টি হলে ওরে ভিজতে হবে? একবার খালি ও ঠান্ডা লাগুক। কেউ আমার কথা মূল্যায়ন। হুট চলে আসলাম ঘরে। কাবার থেকে জামা কাপড় নিয়ে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমের থেকে বের হয়ে দেখলাম আপু খাটের উপর বসে আছে।
আমি বের হতেই তোয়ালে দিয়ে আমার চুল মুছা শুরু করেছে। কত কিউট আমার আপুটা! কিছু বলার আগেই বুঝে যায়। আপু চুল মুছতে মুছতে জিজ্ঞেস করলো, আজকে তোর অফিসের বসের সাথে দেখা হয়েছে? আমি বিরক্তি নিয়ে বললাম, কি এক বসো? 1 ঘন্টা ধরে অপেক্ষা করার পর বলে কিনা বসো আজকে আসতে পারবে না। বুঝো কথা। আমি 1 ঘন্টা ধরে বসেছিলাম, তার কি হবে? পরে রাগ করেই বেরিয়ে পড়লাম। ভাবলাম চাকরি যখন হয়েছে তখন না হয় বসের সাথে দেখা তো হবেই। বাসার কাছে আসতে না আসতেই শুরু হলো বৃষ্টি, তাই ভিজতে নেমে গেলাম। তাই তো, হুট করে ওই লোকটার কথাটা মনে পড়ে গেল। লোকটাকে তো ভালো করে দেখতেও পেলাম না বৃষ্টির জন্য। আল্লাহ, শেষে কিভাবে লজ্জাটা পেলাম! এর মধ্যেই আম্মু রং চা দিয়ে গেল। আমি বৃষ্টিতে ভিজলেই আম্মু চা দিয়ে যায়। কি আর করবেন বেচারা আম্মু। কারণ আমাকে শত শতবার বললেও আমাকে বৃষ্টি হলে ঘরে আটকে রাখা যায় না। আপু চুল মুছে চলে গেল তার রুমে ভাইয়ার সাথে কথা বলতে। চা নিয়ে বারান্দায় গেলাম। আর ভাবছিলাম, গতকালকে আমার চাকরি হয়েছে শুনে খুশিতে কি এক নাচতেছিলাম। আজকে বসের সাথে অফিসে দেখা করার কথা ছিল। নতুন অফিস, নতুন চাকরি, একটু সাজুগুজু করে না গেলে কেমন হয়? তাই আপু আজকে সকালে একটা শাড়ি নিয়ে বলল, রূপ আজকে শাড়ি পরে যা। প্রথমে নাকচ করেছিলাম, পরে আপুর জোড়াজুড়িতে শাড়ি পরে গেলাম। আর গিয়েই জানতে পারলাম বসো আসবে না। পথিমধ্যেই শুরু হলো বৃষ্টি। বৃষ্টি হবে অথচ তা আমি উপভোগ করব না, সেটা হতেই পারে না। যার জন্য আম্মুর সাথে আমার একফালি ঝগড়া লেগেই থাকে। পরের দিন সকালে তাড়াতাড়ি করে উঠলাম। আজকে আমার নতুন অফিসে প্রথম দিন। লেট করলে বিষয়টা কেমন জানি। আপু ভাইয়ার সাথে কথা বলতে বলতে আমার প্লেটে নাস্তা দিচ্ছে। ভাইয়া বলতে আপুর জামাই, আমার আপু বিবাহিত। লাভ ম্যারেজ ওদের। ভাইয়া বিজনেসের কাজে দেশের বাইরে গেছে, তাই আপু এখানে বেড়াতে আসলো। আম্মু গাল ফুলিয়ে চায়ের কাপে চামচ নাড়ছে, কারণটা হলো আমার সর্দি লাগছে। হাসি দিতে দিতে পুরো ঘর ভরাই ফেলছি। আমি যতবার হাসি দিচ্ছি আম্মু ততবার চোখ কটমট করে তাকাচ্ছেন। আর আমি দাঁত কেলিয়ে একটা হাসি দিই। আপু ফোনে কথা বলে আমার দিকে তাকিয়ে বলল, সর্দি লেগে গেছে। এই জন্য আম্মু ঠিক বলে অসময়ের বৃষ্টিতে ভিজতে নেই। শেষের কথাটা আম্মুর দিকে তাকিয়ে বলল আপু। আম্মু মুখ ফুলিয়ে রেখে বললেন, আমার কথা কেউ মানে না তো আমি তো ফাবো কি? আম্মুর কথায় আমরা দু বোন মিটমিট করে হাসতে লাগলাম। আপুকে জিজ্ঞেস করলাম, আব্বু নাস্তা করেছে? আপু মাথা নাড়ালো। তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে দৌড় লাগালাম অফিসের দিকে। কালকে পুরো দিন রাত বৃষ্টি হওয়ায় আজকে আকাশটা পুরো পরিষ্কার হয়েছে। চারদিক থেকে শীতল বাতাস বয়ে যাচ্ছে। গাছপালাগুলো আগের থেকে অনেকটা সতেজ লাগছে। রিকশায় বসে বসে চারপাশে দেখতে লাগলাম। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম আর মাত্র 10 মিনিট আছে। এই রে লেট হয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে রিকশা থেকে নেমে ভাড়া চুকিয়ে গেট দিয়ে দৌড়ে ভিতরে ঢুকার সময় কারো সাথে জোরে একটা ধাক্কা খেলাম। ব্যক্তিটির পিঠের সাথে আমার নাকে বাড়ি লাগায় চোখে পানি চলে আসলো। নাক ঘষে মাথা তোলার আগেই কেউ বলে উঠল, হেই মিস বৃষ্টি বিলাসিনী। মাথা তুলে অবাক চোখে তাকিয়ে আছি সামনের পুরুষটির দিকে। বৃষ্টি বিলাসিনী মানে? লোকটা এবার মুচকি হাসি দিয়ে বলে, আরে আপনি তো দেখি আমাকে চিনলেন না। কালকে বৃষ্টিতে দেখা হয়েছিল যে। আমি হা করে লোকটার হাসির দিকে তাকিয়ে আছি। কি সুন্দর হাসি! লোকটার কথায় আমার কালকের কথাটা মনে পড়ে গেল। সাথে খানিকটা লজ্জাও পেলাম। নিজেকে যথাসম্ভব ঠিক করে বললাম, ও আপনি? আপনি সেই বিরক্তিকর লোকটা না? লোকটা ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে। এই রে, কি বলে ফেললাম! হঠাৎ হাত ঘড়ির দিকে চোখ যাওয়ায় অটোমেটিক আমার চোখ বড় হয়ে গেল।
2 মিনিট, মাত্র 2 মিনিট আছে। দেরি হয়ে গেল। লোকটার দিকে তাকিয়ে দেখলাম উনি আমার দিকেই তাকিয়ে আছে। আমি তাকাতেই উনি গলা খাকারি দিয়ে বললেন, আপনি এই অফিসে? আমি বললাম, আসলে আমি অফিসে নতুন জয়েন হয়েছি। আজকে আমার ফার্স্ট ডে এখানে। আপনি এখানে কেন? আমার প্রশ্নে লোকটা তার সেই বিখ্যাত মুচকি হাসি দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তাকে বলতে না দিয়ে আমি বলে উঠলাম, ও বুঝেছি, আপনিও এখানে নতুন জয়েন হয়েছেন। লোকটা ঠোঁটে হাসি রেখেই মাথা নাড়লেন, যার মানে হ্যাঁ। উনি বললেন, চলেন যেতে যেতে কথা বলি, না হলে লেট হয়ে যাচ্ছে। আমি হ্যাঁ বলে ওনার সাথে হাঁটতে হাঁটতে বললাম, জানেন, কালকে এই অফিসের বসের সাথে দেখা করার কথা ছিল। কত সুন্দর করে আপু শাড়ি পরিয়ে দিয়েছিল, কিন্তু অফিসে এসে দেখি বস আসেইনি। 1 ঘন্টা ধরে বস বেটার জন্য অপেক্ষা করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছিল। এটা কি ভালো হলো আপনি বলেন? উনি মাথা নাড়িয়ে বললেন, কালকে আসলে তো কারো মায়াবী মুখে স্নিগ্ধতা দেখতে পেতাম না। উনাকে বিড়বিড় করতে দেখে বললাম, কিছু বললেন? উনি আবারও মাথা নেড়ে বললেন, না তো। আচ্ছা, আপনি কি এখনো বসের উপর রাগ করে আছেন? উনার কথা শুনে আমি থেমে গেলাম। সাথে উনিও থেমে ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। আমি উনাকে ইশারা করে খানিকটা ঝুঁকতে বললাম। উনিও বাধ্য ছেলের মধ্যে খানিকটা ঝুঁকলেন। আমি উনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, কাউকে বলবেন না এই কথাটা। ওই বয়স্ক ভুঁড়িওয়ালা টাকু বসের উপর আমি রাগ করে নেই। বয়স হয়েছে না, তাই হয়তো কোনো কারণে আসতে পারেনি। উনি আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভ্রু নাচিয়ে বললাম, কি? উনি গম্ভীর হয়ে বললেন, আপনি কি এই অফিসের বসকে দেখেছেন? আমি আবারও মাথা নেড়ে বললাম, না। উনি ফের বললেন, তাহলে আপনি কি করে জানলেন উনি বয়স্ক টাক ভুঁড়িওয়ালা? উনার কথা শুনে আমি মাছি দাঁড়ানোর মতো করে হাত নাচিয়ে বললাম, আরে আমি জানি এসব। এই রকম অফিসের ওনার বয়স্ক টাকার ভুঁড়িওয়ালা হয়। একদিক দিয়ে ভালো হয়েছে কালকে উনি না আসায়। উনার জন্যই তো আমি কালকে বৃষ্টিতে ভিজতে পেরেছি। বাই দা ওয়ে, আপনার নামটা তো জানা হলো না। উনি যেই উনার নামটা আমাকে বলতে যাবে তখনই উনার ফোন বেজে উঠল। আমার মনে হলো ফোনটা যেন চাইছে না আমি উনার নামটা জানি। উনি আমার দিকে এক পলক তাকিয়ে ফোন রিসিভ করে এক সাইডে চলে গেলেন। আমি হাবলার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত ঘড়িতে তাকালাম। ও শীত, 10 মিনিট লেট। আমি অফিসের ভিতরে দৌড় দিলাম। সবাই ভূত দেখার মতো করো তাকিয়ে আছে আমার দিকে। সেদিকে পাত্তা দিলাম না। নিজের ডেস্কের সামনে এসে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ব্যাগটা রেখে চোখ বন্ধ করে বসলাম। আজ থেকে এটা আমার ডেস্ক। ভাবলেই শরীরে কেমন একটা ভাব চলে আসে আমার। কত শখ ছিল আমার একটা জব করব, নিজের একটা ডেস্ক থাকবে। সেটা যেন আজকে ষোলকলায় পূর্ণ হলো। রূপ। কারো মুখে নিজের নাম শুনে চোখ খুলে পাশে তাকিয়ে দেখি হীরা, আমার ফ্রেন্ড। হীরা অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে, আমিও অবাক চোখে তাকিয়ে আছি হীরার দিকে। অবাক অবাক খেয়েছি যেন দুইজনে। মুখে হাসি ফুটি যেই কিছু বলতে যাব তখনই কেউ একজন বলে উঠল, স্যার এসেছে। আমি ভ্রু কুঁচকে ভাবলাম, মানে অফিসের বসও নিজেই লেট করে আসে, আর এদিকে আমি কি হুলুস্থুল করে দৌড়ে আসলাম। সবাই দাঁড়িয়ে গেল মর্নিং উইশ করতে। হীরাও দাঁড়িয়ে গেল। আমাকে বসে থাকতে দেখে হীরা বলল, ওই বসে আছিস কেন? উঠো। হীরার কথায় উঠে দাঁড়ানোর সাথে সাথে গায়ের সাথে লেগে আমার সাইড ব্যাগটা ঠাস করে নিচে পড়ে গেল। নিচু হয়ে ব্যাগটা নিতে নিতে সবাই গুড মর্নিং স্যার বলে উঠল। আমি তাড়াতাড়ি ব্যাগ উঠিয়ে স্যারকে মর্নিং বলতে যাব তখনই ধাম করে টেবিলের সাথে কপালে ভাই খেলাম। কপাল ডলে উঠে দেখি সবাই নিজ নিজ জায়গায় বসে কাজ করছে, যা আজকেও বসকে দেখতে পেলাম না।
এখন মনে হচ্ছে আমার ব্যাগটা চাইছিল না আমি বসকে দেখি। কি আশ্চর্য, আমি যেটাই চাইছি তার বিপরীত হচ্ছে সব। পাশ থেকে হীরা গালে হাত দিয়ে বলে, এ আর কি হ্যান্ডসাম স্যার। এমন ড্যাশিং স্মার্ট স্যার থাকলে কাজে মন বসে। হীরার কথায় কিছুটা বিস্ময় হলাম। তার মানে এই অফিসের বস ইয়াং। আমি ভাবলাম কি আর হলো কি। আমি মুখ গোমরা করে বসে পড়লাম। পাশ থেকে হীরা জিজ্ঞেস করলো, কিরে মন খারাপ কেন? ওর দিকে তাকালাম। কি আর বলবো আমার ভাবনার কথা। ইয়াং বসকে বুড়ো বানাই দিছিলাম সেটা বলতাম নাকি? মুখ কালো করে বললাম, কিছু না। হীরা আরো কিছু বলার আগেই অফিসের পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে স্যার তার কেবিনে ডাকছে। আমি দাঁড়িয়ে গেলাম। কালকে বসের সাথে দেখা হয় নাই, হয়তো দেখা করার জন্য ডাকছেন। আমি পিয়নের সাথে যেতে যেতে বললাম, চলুন। কেবিনের সামনে দুরু দুরু বুক নিয়ে দাঁড়িয়ে আছি। বড় করে এক নিঃশ্বাস ফেলে দরজা ঠেলে বললাম, মে আই কাম ইন স্যার? ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, কাম ইন। আমি মাথা নিচু করে ঢুকে বললাম, স্যার ডেকেছেন? ওপাশ থেকে কোনো আওয়াজ আসলো না। কপাল কুঁচকে গেল আমার। আস্তে করে মাথায় উঁচিয়ে সামনে ব্যাগটিকে দেখে আমার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে গেল, আ আপনি আপনি এখানে কি করেছেন? চারদিকে তাকিয়ে দেখলাম কোথাও স্যার নেই। গেল কোথায়? আর উনি বা এখানে কি করছেন? নিশ্চয় আমার মতো বসের সাথে দেখা করতে এসেছেন। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আপনিও কি আমার মতো বসের সাথে দেখা করতে এসেছেন? কিন্তু স্যার কোথায়? আমিই বস, তাফ ইশরাক খান, খান অফ ইন্ডাস্ট্রির ওনার। আমি বিস্ফোরিত চোখে ওনার দিকে তাকালাম। মানে কি? উনি তাফ খান? এবার আমার চোখে ভেসে উঠল ওনাকে বলা কথাগুলো। জানেন, কালকে এই অফিসের বসের সাথে দেখা করার কথা ছিল। কত সুন্দর করে আপু শাড়ি পরিয়ে দিয়েছিল। কিন্তু অফিসে এসে দেখি বস আসেনি। 1 ঘন্টা ধরে বস বেটার জন্য অপেক্ষা করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছিল। এটা কি ভালো হলো আপনি বলেন? কাউকে বলবেন না এই কথাটা। ওই বয়স্ক ভুঁড়িওয়ালা টাকু বসের উপর আমি রাগ করে নেই। বয়স হয়েছে না, তাই হয়তো কোনো কারণে আসতে পারেনি। আরে আমি জানি এসব। এই রকম অফিসে ওনার বয়স্ক টাকার ভুঁড়িওয়ালা হয়। একদিক দিয়ে ভালো হয়েছে কালকে উনি না আসায়। ওনার জন্যই তো আমি কালকে বৃষ্টিতে ভিজতে পেরেছি। বাই দা ওয়ে, আপনার নামটা তো জানা হলো না। এবার আমার মাথা ঘুরাচ্ছে মনে হয়। পায়ের নিচের মাটি কেঁপে উঠে আমাকে উপহাস করে বলছে যেন, কিরে রূপ, তোমাকে না বলেছিলাম নিজের থেকে বেশি না ভাবতে? হ্যাঁ, এখন গেলে তো বেশে। আমি অসহায় মুখ করে তাফের দিকে তাকালাম। তিনি হঠাৎ শার্টের হাতা গুটিয়ে আমার দিকে এগোতে এগোতে বললেন, এই অফিসের বস বয়স্ক। আমি পিছাতে পিছাতে জোরে মাথা নেড়ে বললাম, না। উনি আবার এগোতে এগোতে বললেন, এই অফিসের বসটা। আমি পিছিয়ে ওনার মাথার দিকে তাকিয়ে বললাম, না। উনি এবার আরো কাছে এসে বললেন, এই অফিসের বস ভুঁড়িওয়ালা। আমার পিঠ ঠেকে গেল দরজার সাথে। এবার উনার পেটের দিকে তাকিয়ে বললাম, না। উনি আমার উপর খানিকটা ঝুঁকে গেলেন। আমার চোখ বড় হয়ে গেল এমনটা করাই। উনি বলে উঠলেন, তাহলে নিজের থেকে এত বেশি কে ভাবতে বলেছে আপনাকে? আমার দম আটকে আছে উনি কাছে আসায়। বুকের ভিতর ধুকপুক করছে। মনে হচ্ছে কেউ ঢোল বাজাচ্ছে। আর সেই ঢোলে আমার মস্তিষ্ক গান গাইছে, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার থুড়ি তাফের চিপায়। এবার আমার রাগ হলো, প্রচুর রাগ হলো। আমি তো সব না জেনে বলেছি। উনি তো জানতেন। তাহলে বললেন না কেন?
উনি এখনো ঝুঁকে আছে। আমি আরেকটু দরজার সাথে সেরে গিয়ে বললাম, আপনি একটা চিটার। চিট করেছেন আমায় আপনি। তাপ সোজা হয়ে দাঁড়িয়ে হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে বললেন, আচ্ছা, তা কিভাবে আমি আপনাকে চিট করলাম? আটকে রাখা দমটা ছাড়লাম। বাপরে, আর একটু হলে আমাকে অক্সিজেন সাপ্লাই করা লাগতো। বুকের ভিতর এখনো ধুক ধুক করছে। সেদিকে পাত্তা না দিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, তা নয় তো কি? আমি যখন আপনাকে এইসব ভালো কথা না মানে ফালতু কথা বলছিলাম তখন তো কিছু বলেন নাই। ঠিকই তো ভেটকি মাছের মতো ভেটকিয়ে আমার কথা শুনছিলেন। আর আমি কি জানতাম আপনি এই অফিসের বস? কিন্তু আমার তো আপনার কথা শুনতে ভালো লাগে। উনার কথায় অবাক হয়ে তাকালাম আমি। সাথে সাথে কিছুটা অস্বস্তি ঘিরে ধরেছে আমায়। আবারও বুকের ভিতরের আওয়াজটা বেড়ে গেল। কেমন এক অনুভূতি হতে লাগলো। ইচ্ছে হচ্ছে এখান থেকে এক দৌড়ে চলে যাই। এভাবে বলার কি আছে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কথাগুলো যেন গলায় দলা পাকিয়ে আছে। উনি হয়তো বুঝতে পেরেছেন, তাই বললেন, মিস বৃষ্টি বিলাসিনী, আপনি এখন আসতে পারেন। কপাল কুঁচকে ওনার দিকে তাকালাম। বৃষ্টি বিলাসিনী এটা আবার কেমনটা? যাই হোক, এত কিছু নিয়ে মাথা ঘামালাম না। তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম ওনার কেবিন থেকে। বাইরে এসে জোরে একটা নিঃশ্বাস ফেললাম। রূপ যেতেই তা ভেসে উঠে। মেয়েটা বড্ড চঞ্চল। সে কাছে যাওয়ায় কিভাবে চোখ বড় করে ফেললো, তখন একদম মায়াবী লাগছিল তাকে। তাফের এসব ভাবনার মধ্যেই কেউ দরজায় নক করে। তাফ দরজার দিকে তাকিয়ে ভিতরে আসার জন্য অনুমতি দিল। তাফের দিয়ে ইমরান কিছু কাগজপত্র নিয়ে তাফের সামনে হাজির হয়। তাফ চেয়ারে হেলান দিয়ে বলে, বলো কি কি জানলে? ইমরান ঢুক গিলে কাগজ হাতে নিয়ে বলে, স্যার, ম্যামের পুরো নাম রূপাজাদ। অনার্স তৃতীয় বর্ষে পড়েন। বাবা মায়ের ছোট মেয়ে। উনার বাবা ইন্সপেক্টর কামাল আজাদ, মা কামরুন্নাহার আজাদ, বড় বোন স্বর্ণালী আজাদ চৌধুরী। স্বর্ণালী আজাদ, উনি বিবাহিত, উনার হাজবেন্ড মি। স্টপ ইডিওট। আমি তোমাকে খালি ওর ইনফরমেশন বলতে বলেছি, ওর 14 গোষ্ঠীর কথা বলিনি। তোমাকে আমি এমনি এমনি গাধা বলি না। এখন এটা বলো, সে জব করছে কেন? তাফের ধমকে ইমরান মুখটাকে কাচুমাচু করে বলে, স্যার, ম্যাম শখের বসে জবটা করছেন। এর বেশি কিছুই আর জানি না। তাফ ইমরানকে যেতে বলে চেয়ারে হেলান দিয়ে বাঁকা হেসে আপন মনেই বলে উঠে, মিস বৃষ্টি বিলাসিনী, তাফের মনে আস্তানায় আপনাকে স্বাগতম। ডেস্কে এসে বসতে না বসতেই হীরা চেপে ধরল আমাকে। এতক্ষণ স্যারের কেবিনে কি করছিলাম সেটা জানতে চাচ্ছে। কি আর বলবো, দুঃখের কথা। হীরা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড। আরো একজন আছে, তার কথা পরে বলি। আমার ফ্রেন্ড বলতে দুজনেই। ভার্সিটিতেও আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। তোর বাপের এত টাকা থাকতে তুই হঠাৎ জব করতে এলি যে? আর আমাদেরও তো বললি না। হীরার মাথায় থাপ্পড় মেরে বললাম, গাদি। বলেছিলাম না? আর আমার অনেক দিনের শখ, নিজে ইনকাম করব। ব্যাস এতটুকু। আরেকজন কই দেখছি না যে। তুই আর ও তো একসাথে একই কোম্পানিতে জব করস। আমাকে তো বললি না এই কোম্পানিতেই জব করিস। আমার কথা শুনে হীরার মুখে চিন্তার রেশ ফুটে উঠল। চিন্তিত হয়ে বলল, আরে তুই তো 2 দিন ভার্সিটিতে যাস নাই, তাই জানস না? রাহাতের আম্মু অসুস্থ। রাহাত তো কালকে ছুটি নিয়েছে 2 দিনের। পরশু আসবেও। আচ্ছা, এখন বল নাকি কি হয়েছিল স্যারের কেবিনে? মনে পড়ে গেল তখনকার কথা। কেমন জানি লজ্জা লাগছে। এখন ভূতিও যাচ্ছে মনে। এত কিছু না ভেবে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল সব বললাম হীরাকে। হীরা অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। আমি ওর মুখ বন্ধ করে বললাম, এভাবে হা করে থাকিস না। মুখ বন্ধ কর।
হীরা আমার দিকে তাকিয়ে এবার ফিক করে হেসে ফেলল, হাসতে হাসতেই বলল, আসলেই তুই একটু বেশি ভাবস। স্যার তো। হুট করে হীরা কাজে মনোযোগ দিল। আমি অবুঝের মতো ওর দিকে তাকালাম। এবার সামনে তাকিয়ে দেখি ম্যানেজার একটা ছেলেকে ধমকে যাচ্ছেন। ছেলেটা কাজ ফেলে মোবাইলে চ্যাট করছিল আর তা ম্যানেজার দেখে ফেলেন। এবার বুঝলাম হীরার কাজে মনোযোগ দেওয়ার কারণ, হীরা ফিস করে বলে। বুঝলি কি কারণে কাজে মনোনিবেশ করলাম? আমি ওর দিকে তাকিয়ে আবার ম্যানেজারের দিকে তাকালাম। বেচারা মার্কা শ্বাস ছেড়ে নিজের কাজে মনোযোগ দিলাম। গাড়িতে উঠুন। কি বলছি বুঝতে পারছো না? ইডিয়ট। কেঁপে উঠলাম ওনার ধমকে। আমি এখনো ফুপিয়ে কেঁদে যাচ্ছি। কাঁপা কাঁপা পায়ে তাফের গাড়ির ফ্রন্ট সিটে বসতেই আবারও ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠলাম। তাফ ড্রাইভিং সিটে বসে নিজের সিট বেল্ট বেঁধে আমার দিকে ঝুঁকে আমারটাও লাগিয়ে দিয়েছেন চুপচাপ। আমি খেয়াল করলেও কিছু বললাম না। মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তাফ সময় মতো না আসলে কি হতো ভাবলেই আটকে উঠছি বারবার। স্টপ ক্রাইং। উনি আবারও ধমক দিলেন আমায়। আবারও ঠোঁট ফুলিয়ে কাঁদতে যাব তখন তাফ বলে উঠলেন, কাঁদো আর একবার কাঁদো, তারপর দেখবে আমি কি করি ঠিক তোমার সাথে। চোখ মুখ শক্ত করে উনি তাকিয়ে আছেন আমার দিকে। লোকটা আমায় থ্রেট দিচ্ছে এমন সময়। উনার থেকে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালাম। তাফের সাথে আর কথা বলতে ইচ্ছে হলো না। হঠাৎ কেউ টিস্যু বক্স এগিয়ে দিলেন। কেউটা হলো তাফ। অসভ্য লোক। এদিকে আমি কাঁদি আর উনি টিস্যু দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। ঠেলে সরিয়ে দিলাম টিস্যু বক্স। তাফ আমাকে অবাক করে দিয়ে আমাকে ওনার দিকে ফিরিয়ে নিজের রুমাল দিয়ে আমার চোখের পানি মুছে দিতে দিতে বলে, আপনাকে কাঁদলে একদম বাচ্চাদের মতো লাগে। এভাবে কাঁদলে কিন্তু কিছু হয়ে যেতে পারে। সেটা কি ভালো হবে বলেন তো? উনার হাতে ছোঁয়ায় খানিকটা কেঁপে উঠালাম। হৃদয়ে কোথাও একটা ভালো লাগার অনুভূতি হলো। পরক্ষণে তার কথার মানে বুঝতে কপাল কুঁচকে তাকালাম। তাফ আমার চোখের পানি মুছে দিয়ে আমার উপরে কিছুটা ঝুঁকে গেলেন। তাফের নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়ছে। ভরকে গিয়ে সিটের সাথে মিশে গেলাম। এবার বুঝলাম উনি কি বলতে চাইছিলেন। খানিকটা অবাক হওয়ার পাশাপাশি লজ্জাও পেলাম। তাফ হেসে উঠেন। তার হাসির দিকে অপলকভাবে তাকিয়ে থাকলাম। পর মুহূর্তে দৃষ্টি সরিয়ে ফেললাম। তাফের হাসিটা সোজা বুকে গিয়ে লাগে। তাফের উজ্জ্বল শ্যামবর্ণের চেহারায় অসম্ভব একটা মায়া আছে। এক কথায় তাফ সুদর্শন পুরুষ। ইতিমধ্যে তাফ গাড়ি চালানো শুরু করেছে। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। বুঝতে পারলাম আমার ভয় কাটানোর জন্য মজা করলেন। চোখ বন্ধ করে জানালা দিয়ে আসা বাতাসে ভাবতে লাগলাম তখনকার কথা। অফিস টাইম শেষ হয়েছে বেশ অনেকক্ষণ আগেই। হীরাও ছিল আমার সাথে। দুইজনে একসাথে বেরোলাম অফিস থেকে। হীরার বাসার রাস্তা আলাদা হওয়ায় দুইজনে দুই দিকে চলে গেলাম। বেশ রাত হয়েছে বুঝতে পারলাম। বাসায় নিশ্চয় সবাই চিন্তা করছে। চট করে ব্যাগ থেকে ফোন বের করে কল লাগালাম আপুকে। ওদেরকে বলে দিয়ে আমার একটু দেরি হবে আসতে। আপু রিসিভ করতেই বলে দিলাম আমার আসতে দেরি হবে, কারণ আমি হাঁটতে হাঁটতে বেশ অনেকটা চলে এসেছি রাস্তায়। কোথাও একটা রিক্সা দেখছি না। আবার রাস্তাটা খানিকটা নিরিবিলি। ভাবলাম আর একটু সামনে এগিয়ে দেখি রিক্সা পাওয়া যায় কিনা। আচমকা সামনে কয়েকটা ছেলে এসে দাঁড়ায় আমার। ভয় আত্মা কেঁপে উঠল। এরা তিনজন আমার সামনে টলছে। বুঝতে বাকি রইল এরা ট্রাঙ্ক। ভয় শুকনো ঢুক গিলে পিছাতেই ছেলেগুলো আরেকটু সামনে এগিয়ে এসে হেসে ওঠে। একটা ছেলে আমার আপাদমস্তক দেখে বলল, ওরে সুন্দরী রমণী, এত রাতে একা কই যাও? জানো না একা চলা ভালো না? চলো তোমাকে আমরা নিয়ে যাই। ছেলেটার কথা শুনে ওর সাথীরা হেসে ওঠে। ওদের এক একজনের চোখে কামুকতার দৃষ্টি ফুটে উঠল। জীবনে কখনো এমন পরিস্থিতির শিকার হই নাই। ভয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু হলো আমার। কৌশলে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম সেটা বন্ধ হয়ে আছে। মেজাজ খারাপ হলো আমার। এটারও কি এখনই বন্ধ হওয়ার ছিল?
ছেলেগুলো এবার আমার বেশ কাছে চলে আসলো। আমি কি করব ভাবতেই পারছি না। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে আমার হাত ধরে ফেলল। আমি হাত ছাড়াতে ছাড়াতে বললাম, তো দেখো ভাইয়ারা, আমাকে ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও প্লিজ। কিন্তু না, ছেলেটা ছাড়ার বদলে আরো শক্ত করে আমার হাত ধরে টেনে বলে, সুন্দরী বলে কি? এত সহজে কি ছাড়ার জন্য ধরেছি নাকি তোমায়? চলে আমাদের সাথে, বলেই টানতে লাগলো। আমি অনেক আকুতি মিনতি করতে লাগলাম। ছেলেটি আমার হাত টানের মাঝেই পাশে একটি ব্ল্যাক কালারের গাড়ি এসে থামে। তার পিছনে আরেকটা গাড়ি। পিছনের গাড়ি থেকে কতগুলো কালো পোশাক পরিহিত লোক এগিয়ে এসে দুইটা ছেলেকে ধরে ফেলে। আর কালো রঙের গাড়ি থেকে তাফকে বেরোতে দেখে বিস্ময়ে ছেয়ে গেল। তাফ এসে সোজা যে ছেলেটি আমার হাত ধরে তার সামনে এসে জোরে একটা থাপ্পড় মারে। মুহূর্তে ছেলেটা আমার হাত ছেড়ে মুখ হুবড়ে পড়ল পাকা রাস্তায়। তাফ এক পলক আমার দিকে তাকালেন। তাফকে দেখে আমি অবাক হয়ে গেছি। চোখ লাল হয়ে কপাল আর হাতের রগ ফুলে উঠেছে তার। কালো পোশাক পরিহিত একটা লোকের উদ্দেশ্য হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, এই বাস্টারটাকে নিয়ে যাও, এর ব্যবস্থা তো আমি করব। কার দিকে হাত বাড়িয়েছে তা হারে হারে টের পাবে, আর ওর সঙ্গীদের কি করতে হবে বলে দিতে হবে না নিশ্চয়। জি বস, বলে কালো পোশাকের লোকগুলো ছেলেগুলোকে নিয়ে চলে গেল। এবার আমি কেঁদে উঠলাম। যদি তা আপনা আসতো কি হতো আমার। ভাবলেই কান্না পাচ্ছে, ভীষণভাবে কান্না পাচ্ছে আমার। একা একা এত রাতে এভাবে বের হয়েছেন কেন? বাসার কৌকে কল দিয়ে আসতে বলা যেত না? শেষের কথাটা তা রাগী স্বরে বললেন। আমি আর চোখে তার দিকে তাকালাম। এতে এত রাগ করার কি আছে? আমি কিছু বলবো তার আগে হায় চুপ। টিস্যু দিয়ে নাক মুছে বলবো কিছু, তা বলে উঠলেন, আরে বাহ, মিস বৃষ্টি বিলাসিনী তো ঠান্ডাও লাগিয়ে ফেলেছে। তাফের কথায় এবার বিরক্ত হলাম। এই লোকটা এমন খোঁচা মারছে কেন? তো আর এই বৃষ্টি বিলাসিনী মানে কি? আমার নাম রূপ, রূপ আজাদ, বুঝলেন? বিরক্তি কণ্ঠে বললাম। আচমকা উনি গাড়ি থামালেন। কিছুটা ঝুঁকে গেলাম সামনের দিকে। উনার দিকে তাকালাম এভাবে গাড়ি থামানোতে। এসে গেছি, নামো। এবার আশেপাশে তাকালাম। বাসার গেটের সামনে গাড়ি থামালেন উনি। আরে আমার মনে পড়লো, আমি তো উনাকে বলিনি আমার বাসা কোথায়। উনি জানলেন কিভাবে? আমি আবারও তাফের দিকে তাকিয়ে বললাম, আপনি জানলেন কিভাবে এটা আমার বাসা? তাফ তার সেই সম্মোহনী মুচকি হাসি দিয়ে বলেন, সেটা না হয় পরে একদিন বলবো। আর বৃষ্টি বিলাসিনী কেন ডাকি তা না হয় পরে জানতে পারবেন। এখন নামুন। নাকি আমার সাথে আমার বাসায় যাওয়ার শখ হয়েছে আপনার? আমি তাড়াতাড়ি করে ডোর খুলে নেমে গেলাম। লোকটা এই তুমি তো আবার এই আপনি করছেন। একটা বললেই তো হয় না, এই কথাটা আমাকে মুখ ফুটে বলতে হবে? বলেই ফেলি। শুনুন। তাফ কেমন করে যেন তাকালেন। উনার এমন দৃষ্টি দেখে শুকনো ঢোক দিলে বললাম, আমি আপনার অনেক ছোট হব, আপনার ছোট বোনের মতো হব হয়তো। তাই তুমি করেই বলতে পারেন, আমি মাইন্ড করব না। তাফের চোখ লাল হয়ে গেল হঠাৎ। ভরকে গেলাম আমি। তাফ খেকিয়ে উঠলেন, স্টপ ননসেন্স, সরো সরো সামনে থেকে। তাফের ধমকে আমি গাড়ির সামনে থেকে ভয় ভয় সরে যেতে উনি গাড়ির ধোঁয়া উড়িয়ে চলেন গেলেন চোখের পলকে। কি হলো ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো আমার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম কি এমন বললাম যে এভাবে ধমকে উঠলেন। মন খারাপ করে বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলাম। আম্মু মুখ কালো করে দরজা খুললেন। এটা আম্মুর আমারগত স্বভাব। আমারগত স্বভাব মানে আমাকে দেখলেই উনি এমন মুখ ফুলিয়ে দরজা খুলবেন। আর সেটা দেখে কিউবসা একটা হাসি দিয়ে আমি আম্মুর দিকে তাকাই। বাইরে দাঁড়িয়ে থাকবি। আম্মুকে ভেঙচি দিয়ে গেলাম ড্রয়িং রুমে।
কিছুক্ষণের জন্য ভুলেই গেলাম তাফের কথা। সোফায় দাদিকে দেখে খুশিতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। দাদি তুমি আইছো? দাদিও আমাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বললেন, আমার কইজার নাতনিটারে ছাড়া কি আমার মন টিকে? কতদিন দেখি নাই তোরে। ও বউ যাও আমার নাতনিটার জন্য শরবত বানায় আনো যাও। আম্মু মুখ ভেঙে গেলেন শরবত বানাতে। এটা দেখে আমি আর আপু হেসে উঠলাম। আপু হাসি থামিয়ে কিছুটা অভিমান নিয়ে বলে, এটা একদম ঠিক না দাদি, তুমি খালি রূপে আদর করলে হবে, আমি কি নাই এখানে? দাদি আপুর গাল টেনে বলে, তোরে আদর করবার মানুষ আছে, আর কি আদর করব তোরে? আপু লজ্জা পেল। আম্মু শরবত এনে আমার হাতে দিয়ে বললেন, আজকে এত দেরি হলো কেন? আম্মুর প্রশ্নে শরবত মুখের সামনে নিয়েও সরিয়ে ফেললাম। মনে পড়ল ওই ছেলেগুলোর কথা। তারপর তাফের কথাও মনে পড়ল। লোকটার কেয়ারিং করা, আমাকে খোঁজা দেওয়া আর শেষে ধমক দেওয়ায় এতক্ষণের ভালো লাগাটা গায়েব করে দিল। মনে ভেঙচি কাটলাম, কিন্তু ভেঙচিটা যে বাস্তবেও দিয়ে বসবো ভাবিনি। আম্মু তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, আমি দাঁত কেলিয়ে বললাম, আজকে প্রথম দিন তো কাজ ঠিকঠাক করে করতেই দেরি হয়ে গেল। আচ্ছা আমি যাই ফ্রেশ হয়ে আসি। বলেই কেটে পড়লাম। আরে কিছুক্ষণ থাকলে আম্মু আমার পেটের ভাত সহ বের করে ফেলতেন। খাওয়া দাওয়া করে নিজের রুমে বসে ফেসবুকটা ঘাটাঘাটি করছি। মনটা খারাপ হয়ে আছে। কারণটা হলো এই জবটা নিয়ে। আমার গুশিতে মেয়ে বলতে আমি আর আপুই। আর সবার ছোট হওয়ায় বেশ আদরের। আব্বু নারাজ আমার জব করা নিয়ে। আব্বুর কথা, আমার এত টাকা পয়সা কার জন্য? তোমাদের জন্য। তাহলে জব করছো কেন? আরো কত কি। আর আম্মু তো ছিল হাড়ে হাড়ি ভাঙ্গার কাজ ওনার। বলে দিলেন বৃষ্টিতে ভিজার কথা। আব্বু কিছু বলতে আসলেই দাদি দিলেন ধমক। আপু আর আমি মুচকি মুচকি হাসছিলাম। আচমকা মেসেজের আওয়াজে ধ্যান ভাঙে আমার। মেসেজ অপশনে গিয়ে দেখলাম মেসেজটা আননোন নাম্বার থেকে আসছে। মেসেজটা দেখে অবাক হলাম। কেউ লিখেছে, এত রাতে জেগে আছো কেন? কে এটা? জানলো কেমনে আমি জেগে আছি? দেয়াল ঘড়ির দিকে তাকালাম, 12টা 5 মিনিট। আজব, সে নিজেও তো জেগে আছে, আবার আমাকে বলছে আমি কেন জেগে আছি। আবারও মেসেজ আসলো, এত ভেবে কাজ নেই, কে আমি কেন জেগে আছি আর তোমাকেই বা কেন বলছি, এইসব পরে একদিন বলবো। এখন ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। গুড নাইট সুইট হার্ট। চোখ বেরিয়ে আসার উপক্রম আমার। জানলে কেমনে আমি কি ভাবছি? আজব, আমি কি ধরে রেখেছি নাকি যে ঘুমাতে পারছে না? আবার বলে নাকি সুইট হার্ট, তুমি আমার সেই অনুভূতি, যাকে নিয়ে আমি বুনেছি হাজারো স্বপ্ন। তুমি আমার সেই অনুভূতি, যাকে নিয়ে লিখেছি এই হৃদয়ের গল্প। নিজ মনেই এই 4 চরণের শব্দ উচ্চারণ করে হেসে উঠল তাফ। অফ হোয়াইট রঙের টি শার্টের সাথে ব্লু কালার ট্রাউজার পরে হাতে 1 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সকালের স্নিগ্ধ পরিবেশ উপভোগ করছে তাফ। লোকে ঠিকই বলে প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায়। এই যে এখন সে তার প্রেয়সীর মুখটা কল্পনা করে কত কিছু বলে ফেলে। হাসল তাফ, যে হাসিতে মুগ্ধ হয় রূপ। কফির কাপে চুমুক দিয়ে আবারও নিজ মনে বলে তাফ, তোমার মা এমন ভাবে জড়িয়েছি যে তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করা বড্ড বেমানান রূপ। তাড়াতাড়ি করে রেডি হয়ে নাস্তা করতে চলে আসলাম ড্রয়িং রুমে। সবাই দেখি নাস্তা করা শুরু করে দিল। আরে আমার জন্য কি অপেক্ষা করা যেত না? মুখ ফুলিয়ে বললাম, আহারে, আমার জন্য কি অপেক্ষা করা যেত না? সবাই দেখি অলরেডি নাস্তা শেষ করে ফেলতাছো। দাদি দেখি তোমার খাবার আর কতটুকু আছে? দাদি মুচকি হেসে বলে, আমি কি এখনো নাস্তা করা শুরু করছি? করি নাই। আমার সোনার টুকরারে ছাড়া কি আর খাইতে পারি? তো এখন কি খায়া অফিসে যাইবা? দাদির কথায় আপু ভিঞ্চি দিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল। ও
ওর মুখ ভংচি দেখে হেসে বললাম, হ্যাঁ যাব। কেন বলতো? এবার আব্বু বলে উঠলেন, তোমাকে তো আর কিছু বলে লাভ নাই, জব তো তুমি করবেই, করো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কালকে তোমাকে অফিস থেকে ছুটি নিয়ে আসতে হবে। কালকে বাসায় গেস্ট আসবে। খাওয়া থেমে গেল আমার। আব্বুর দিকে তাকিয়ে আবার সবার দিকে তাকালাম। তারাও আমার দিকে তাকিয়ে আছে। আম্মু খেকিয়ে উঠলেন, কিরে কাল ছুটি নিবি তো? মগের মুল্লু, বললেই ছুটি দিয়ে দিবে। আরে আমি নতুন জয়েন হয়েছি, মাত্র 2 দিন হয়েছে, এর মধ্যেই ছুটি নিব? তাও আমার আম্মুকে সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে কারা আসবে বলবেন? আব্বুর খাওয়া শেষ। উনি হাত মুছতে মুছতে বললেন, তোমার কামরুল আঙ্কেলরা আসবেন। ততক্ষণাৎ আমি চোখ বড় করে ফেললাম। কামরুল আঙ্কেলরা আসবেন মানে? উনারা না বিদেশে চলে গেছিল? সেই ছোট থাকতে দেখেছিলাম তাদের, এত বছর পর আবার উনারা আসবেন? আমি দাদির দিকে তাকিয়ে খেতে খেতে বললাম, দাদি তোমার বান্ধবীরা না চলে গেছিল? তা উনারা আবার কখন আসলো? দাদি হাসি দিয়ে বললেন, হেরা তো বহুত আগেই আসছে, 1 বছর হইল তো। আমি তো এতদিন হেগো বাসায় আছিলাম। বউজান কুলসুমের পোলাটা না দেখতে মাশাল্লাহ, মায়াটাও বড় হয়ে গেছে। ধ করে উঠল আমার বুকের ভিতর। কুলসুম আন্টির ছেলে। ভেসে উঠল একটা চেহারা, ভীষণ মায়া, সেই চেহারাটায় কান্না পেল আমার। দাদির কথায় আম্মু উৎসাহ নিয়ে বলে, মা আপনি কি ইশরাকের কথা বলছেন? দাদি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, ছেলেটা না। আম্মু আমার খাওয়া শেষ, আমি আসছি। আর সহ্য হলে না আমার। ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। আম্মুকে কিছু বলার সুযোগ দিলাম না। রাগ লাগছে আমার, প্রচুর রাগ। রিকশা ডেকে উঠে বসলাম। ভাবতে লাগলাম ইশরাকের কথা। তখন আমার 7 বছর আর আপুর 14 বছর। দাদির বান্ধবী ছিলেন খাদিজা। উনারা থাকতেন আমাদের পাশের বাসায়। তখন আমরা থাকতাম চট্টগ্রাম। আব্বুর পোস্টিং হয় আরো 5 বছর আগে। কামরুল আঙ্কেলের সাথে আব্বুর বন্ধুত্ব ছিল বাল্যকালের। সেই সাথে আমার বন্ধুত্ব হয়ে উঠে কামরুল আঙ্কেলের ছেলে ইশরাক আর মেয়ে ঈশিতার সাথে। আমরা 2 বোন ওদের সাথেই খেলতাম। আপুর ছোট ছিল ইশরাক আর আমার ছোট ছিল ঈশিতা। ইশরাকের বয়স তখন 12 বছর। ইশরাককে ভাইয়া ডাকলেই সে চেতে যেত, তার শ্যামর্ণ মুখশ্রী হতো রক্তিম। একবার ভুল করে ভাইয়া বলে ফেলায় আমার মুখ চেপে ধরে ঠোঁটে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। এতটুকু ভাবতেই আমার মুখ লাল হয়ে গেল। ছোট ছিলাম তখন, এত কিছু বুঝিনি, কিন্তু এখন খুব লজ্জা লাগছে। ও আফা, লজ্জা না পায় নামেন। আইসা গেছি। রিকশাওয়ালার কথায় থতমত খেয়ে নেমে ভাড়া চুকিয়ে চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকতে কারো সাথে মৃদু ধাক্কা খেলাম। ব্যক্তিটি পিছনে ফিরতেই হা করে তার দিকে তাকিয়ে আছি। ব্যক্তিটি অবাক চোখে দেখছে আমাকে। রূপ। রাহাত। রাহাত অবাকতা কাটিয়ে বলে, আমি যা ভাবছি সেটা সত্যি। আমি বুঝতে পারলাম রাহাত কি ভাবছে। ও ভাবছে আমি এখানে জব করি কিনা। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ আমি এখানে জব করি। কিন্তু গুড মর্নিং স্যার। রাহাতের কথায় থেমে পিছনে তাকালাম। তাফ আমার দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে গটগট পায়ে চলে গেলেন ভেতরে। আমার ভ্রু কুঁচকে গেল। এভাবে চেয়াল শক্ত করে তাকালো কেন? এবার কাল রাতের কথা মনে পড়ল আমার। তখনও লোকটা এমন মেজাজ দেখিয়ে গেল, আর এখনো। তাফ আমার অফিসের বস না হলে 2-1টা কথা শুনিয়ে দিতাম। ফাজিল লোক ভাবে কি নিজেকে? কিরে এখানে দাঁড়িয়ে থাকবি? ভিতরে চল, না হলে স্যার পরে বকা দিবেন।
রাহাতের কথায় ভাবনাগুলোরে আপাতত আছাড় মেরে ফেলে চলে গেলাম নিজের ডেস্কে। ডেস্কে এসে বসতেই পাশে হীরার দিকে তাকালাম। রাহাতের ডেস্ক হীরার পাশেই। কাকতালীয় ভাবে আমাদের তিনজনের ডেস্ক পাশাপাশি। রাহাতের দিকে তাকিয়ে চোখ দিয়ে বুঝালাম কি হলো এই মেয়ের। রাহাতও চোখ দিয়ে বুঝালো সে জানে না। আমি নড়েচড়ে বসে হীরাকে ডেকে বললাম, কিরে কি হলো তোর? এভাবে মুখ রটকিয়ে বসে আছিস কেন? হীরা এক পলক আমার দিকে তাকালো। তার আবারও মুখ কালো করে বলে, ইয়ার আজকে স্যারের কি হলো কে জানে। কেমন রাগী রাগী লাগছিল তাকে। তো এটার জন্য এমন মুখ কালো করে বসে থাকার কি আছে? আরে রূপ তুই জানস না, স্যার হীরার ক্রাশ বলে কথা, তাই মুড অফ করে বসে আছে। আমি হাসলাম রাহাতের কথায়, এই মেয়েটা এমন কেন? ওই লোকটা রেগে থাকুক বা ঠান্ডা থাকুক তাতে এমন করার কি আছে? হঠাৎ মাথায় আসলো আমাকে কালকের দিনের জন্য ছুটি নিতে হবে। তার আগে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। ম্যাম আপনাকে স্যার ডাকছেন তার কেবিনে। পিয়নের কথায় আমরা তিনজন কথা থামিয়ে তার দিকে তাকালাম। তিনি আবারও বললেন একই কথা। ম্যাম আপনাকে স্যার ডেকেছেন তার কেবিনে। আমি হীরা আর রাহাতের দিকে তাকিয়ে উঠে পিয়নের উদ্দেশ্যে বললাম, চলুন। যেতে যেতে ভাবলাম আমাকে হঠাৎ স্যার ডাকলেন কেন। স্যারের কেবিনের সামনে দাঁড়িয়ে আছি, নক করতে যাব তখনই ভিতর থেকে স্যার বলেন, আসুন। আমি কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম। পেটা জানলো কেমনে আমি আসছি। পরে নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় মারলাম। উনিই তো ডাকলেন আমাকে, তাহলে উনি তো জানবেনই। নিজেকে ঠিকঠাক করে ভিতরে ঢুকতেই কেউ হেঁচকা টান মেরে ফেললো তার বক্ষস্থলে। বুকটা ধরাস ধরাস করে কাঁপছে আমার। আচানক এমন করায় ভয় পেয়ে গিয়েছিলাম। কানে বেজে উঠল ধুক ধুক আওয়াজ। মাথায় তুলে তাকিয়ে দেখলাম আমি তাফের বুকের উপর। কারেন্ট লাগার মতো করে ছিটকে সরে গেলাম। শরীর কেমন কেঁপে উঠল আমার। তাফের দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। ঠিক কালকে রাতে যখন ছেলেগুলো আমাকে বিরক্ত করছিল আর উনার চোখ যেমন লাল হয়েছিল ঠিক তেমন। বুক অজানা ভয় কেঁপে উঠল আমার। আচ্ছা আমি কি কিছু করেছি? তাফের দিকে তাকিয়ে কাবা স্বরে বললাম, শশারা আমাকে ডেকে। ওই ছেলেটাকে। থেমে গেল আমার কথা। উনার কথায় অবাক হয়ে তাকিয়ে আছি। উনার কণ্ঠটা এত ঠান্ডা শোনালো মনে হচ্ছে ঝড় আসার পূর্বাভাস। রাহাতের কথা কেন জিজ্ঞেস করছে বুঝলাম না। আমি কপাল কুঁচকে তাকিয়ে আছি সামনে দাঁড়ানো শ্যামবর্ণের সুদর্শন পুরুষটার দিকে। বলছেন না কেন ছেলেটাকে? কেঁপে উঠলাম ওনার ধমকে। আজকে কি আমার কেঁপে উঠার দিন? তাফের চোখটা যেন আরেকটু লাল হয়ে গেল। কপালের রগ আর হোদের রগও ফুলে উঠেছে। এই মুহূর্তে ওনাকে আমার কাছে ভয়ঙ্কর দানব ছাড়া মানুষ মনে হচ্ছে না। আমি ভয় ভয় বললাম, রারা রাহাত। তাও দু কদমে গিয়ে এসে ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বললেন, কি হয় আপনার? অদ্ভুত তো, উনি এত কৈফিয়ত চাইছেন কেন? উনার উপকারের কথা মনে করে বলে দিলাম, রাহাত আমার ফ্রেন্ড। আজ থেকে আপনি আর ওর সাথে মিশবেন না। চরম অবাক হলাম উনার কথায়। কি আবল তাবল বকছেন উনি। এবার আমার মাথার মেজাজ খারাপ হলো। এসব বলার জন্য উনি আমাকে ডেকেছেন। রাহাতের সাথে ওনার কি সম্পর্ক? আর কালকে উপকার করেছেন বলে যে যা ইচ্ছা বলবেন সেটা তো হবে না। আমি মেজাজ দেখিয়ে বললাম, কি সমস্যা কি আপনার? কালকে উপকার করেছেন বলে কি আমার মাথা কিনে নিয়েছেন নাকি? আপনি শুধু আমার অফিসের বস, এর বেশি কিছু না। তাই আমার লাইফের ডিসিশন আমি নিব, আপনি না। আমি কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পেরেছেন? আর আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই আমাকে এত কথা বলার আপনার। তাফ ক্ষিপ্ত চোখে তাকিয়ে আচমকা আমার বাহু টেনে নিজের কাছে নিয়ে আসে। উনার দিকে তাকিয়ে এবার আমার ভয় লাগছে। এতক্ষণ সাহস করে এত কিছু বললেও এখন আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না।
হাতে ব্যথা লাগছে প্রচুর, তাও ওনার ভয়টা মুখ দিয়ে বের হচ্ছে না। তাপ হুঙ্কার দিয়ে বললেন, বেশ অনেক বলেছেন আপনি। হ্যাঁ, আমি বলবো আপনি কার সাথে মিশবেন আর কার সাথে মিশবেন না। আপনার পুরো আধিপত্যে শুধু আমার অধিকার, শুধুই আমার। আমার সহ্য হয় না আপনাকে অন্য কোনো ছেলের সাথে। আপনি কি হাঁটতে পারেন না? সকালে কেন আপনি ওর সাথে ধাক্কা খেলেন? কেন? ধাক্কাটা তো আমার সাথেও লাগতে পারতো, তাই না? আমার সহ্য হচ্ছিল না রূপ, আপনি যখন রাহাতের সাথে হেসে হেসে কথা বলছিলেন আমার একদম সহ্য হচ্ছিল না। কেন সহ্য হবে বলেন তো? নিজের একান্ত মানুষটা যখন অন্য কারো সঙ্গে হেসে খেলে কথা বলবে তখন অবশ্যই তার সহ্য হবে না। আই এম জেলাস। আমি জেলাসি ফিল করি আপনাকে নিয়ে। আর শেষে কি বললেন, অধিকার, তাই তো? হ্যাঁ, এটা আপনার অধিকার কিভাবে নিতে হয় তা ভালো করেই জানে। বলেই আমাকে ধাক্কা মেরে ছেড়ে দিলেন। কি বলল উনি এসব? মাথা ঠিক আছে তো উনার? আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। তাফের এসব কথার মানে হলো হি লাভস মি। কিন্তু কিভাবে? তাফের সাথে আমার দেখা হয়েছে মাত্র 3 দিন। তার মধ্যেই কিভাবে ভালোবাসা সম্ভব? আমি চোখের পানি মুছে তাফের দিকে তাকালাম। উনি জোরে জোরে শ্বাস নিচ্ছে। হয়তো রাগ দমন করতে চাইছে। ভালোবাসেন আমায়? আমার প্রশ্নে তাফ তার গভীর চোখ জোড়া নিবন্ধ করে আমার দিকে। আমি তাফের চোখের দিকে তাকালাম। তাফের চোখের দিকে তাকিয়ে হারিয়ে গেলাম। মনে হচ্ছে এই নয়ন জোড়া আমার খুব করেছে না। আমার কাছে কেউ হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমার যা বুঝার আমি বুঝে নিয়েছি। কালকেই রেজিগনেশন লেটার দিয়ে দিব। আর একদিনও এই অফিসে আমি জব করব না। তাফের দিকে তাকিয়ে কিছু না বলে বের হয়ে গেলাম। সোজা ডেস্কে এসে ব্যাগ নিয়ে হনহনিয়ে চলে গেলাম। আমি জানি হীরা আর রাহাত হা করে আমার যাওয়ার পানে তাকিয়ে আছে, তাতে আমার কি? রূপ যেতে তার চেয়ারে লাথি মেরে ধপ করে সোফায় উপর বসে পড়ে। তার সহ্য হচ্ছিল না রূপ যখন রাহাতের সাথে হেসে কথা বলছিল। সকালে যখন অফিসে ঢুকে তখন রূপকে রাহাতের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। বিড়বিড় করে তাপ বলে, তুমি শুধু আমার মিস বৃষ্টি বিলাসিনী, আগেও যেমন কাউকে তোমাকে দেননি এখনো দিব, ভাবলে কি করে? এবার দেখবে এই তাপ কি করে। রিকশাতে বসে চোখ মুছছি আর নাক টানছি, সর্দি কিছুটা কমে গেছে আমার। তাফের কথাগুলো আমাকে একজনের কথা খুব করে মনে পড়িয়ে দিচ্ছে। ছোট থাকতে ইশরাকও এমন করত। স্কুলে একদিন একটা ছেলের থেকে চকলেট খাওয়া ইশারাক আমার গাল চেপে ধরে বলেছিল, তোমাকে যাতে আমি কোনো ছেলের সাথে মিশতে না দেখি, তুমি শুধু আমার সাথে মিশবে। যদি দেখেছি তো তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, মাথায় রাখিও। তখন আমি ক্লাস 4-এ পড়ছিলাম। ইশরাক তখন ক্লাস 9-এ পড়তো। আবারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল আমার। বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে চলে গেলাম নিজের রুমে। মনটা ভীষণ খারাপ আমার। ভোঁতা অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠল আবার। ইশরাকের কথাটা ইদানিং বেশি মনে পড়ছে। আমার মনে জাগা সুপ্ত অনুভূতিগুলো ডানা ঝাপটে উঠছে যেন। পর মুহূর্তে তাফের চেহারা ভেসে উঠল। লোকটার উপর রাগ হলো আমার। কাঁথা মুড়িয়ে শুয়ে পড়লাম। রাতে আব্বু, আম্মু, আপু, দাদি সবাই খেতে ডেকেছিল, কিন্তু গেলাম না। যেখানে মনটাই ভালো নাই সেখানে খাবারটা তো গলা দিয়ে নামবেই না। এই রূপ, এই রূপ, রূপ। একে কি হইছে? কে আসছে? মাথায় ব্যথা পেতে হুঁশ আসলো আমার। মাথা ডলে আপুর দিকে তাকিয়ে বললাম, কি হইছে? আপু বলল, মেহমানরা চলে আসছে, সবাই আর কত ঘুমাবি? কাল রাতে না খেয়ে এমন অবস্থা তোর। আপুর কথায় অবাক হয়ে তাকালাম আপুর দিকে। মেহমানরা এমন সকাল সকাল চলে আসলো? আপুর দিকে তাকিয়ে বললাম, এতে সকাল সকাল ওরা চলে আসলো? আপু মাথায় আবারও থাপ্পড় দিয়ে বলল,
বোকা, বেলা এখন 1টা বাজে। খালি পেটে ঘুমাইলে তো আর আপনার ঘুম ভাঙে না। তাড়াতাড়ি যা, ঈশিতা তোর জন্য অপেক্ষা করছে। আপুর কথা শুনে চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসবে এত লেট? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সুন্দর একটা কুর্তি পরে রেডি হয়ে নিচে আসলাম। আমার চোখ শুধু একজনকে খুঁজছে, এর মধ্যেই জড়িয়ে ধরল কেউ। রূপ আপু। আমিও জড়িয়ে ধরলাম ঈশিতাকে। দুইজনে কুশলাদি করলাম। মনে মনে ভাবছি ইশরাক আসেনি। সোফায় কাউকে বসে থাকতে দেখে আর চোখে তাকালাম। অমনেই চোখ বড় হয়ে গেল আমার। এটা কিভাবে সম্ভব? এই উনি এখানে কি করছেন? আচ্ছা, আমার কি হ্যালুসিনেশন হচ্ছে? বোধ হয় হচ্ছে। সোফায় আইসি ভঙ্গিতে বসে তা কথা বলছেন আব্বুর সাথে। আচ্ছা, উনি কি আব্বুর কাছে আমার নামে নালিশ করতে আসছে? ধুর, মেহমানদের সামনে তো কিছু বলতেও পারছি না। আমাকে এভাবে তাফের দিকে তাকিয়ে থাকতে দেখে বাস থেকে ঈশিতা মৃদু ধাক্কা দিয়ে বলল, চিনতে পেরেছো তোমার আশিককে? ঈশিতার কথায় আমার ভ্রু বেঁকে গেল। আশিক? তাফ আমার আশিক হতে যাবে কেন? আর ঈশিতা কি তাফকে চিনে? তাই ঈশিতাকে জিজ্ঞেস করলাম, আমার আশিক মানে? তুমি কি ওনাকে চিনো? আমার কথায় ঈশিতা জোরে হেসে ওঠে। সবাই তাকালো আমাদের দিকে। তাফও তাকালো ভ্রু কুঁচকে। ঈশিতা এমন ভাবে হাসছে যেন আমি এক মজার কৌতুক বলেছি। সবাই আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করেছে। কি নিয়ে জানি সবাই আলাপ আলোচনা করছে। পাশে আপু এসে দাঁড়ালো আমার। ঈশিতা এবার মুচকি মুচকি হাসছে, এবার বেশ বিরক্ত লাগছে আমার। নাক মুখ কুঁচকে বললাম, এখানে হাসার কে আছে? ঈশিতা হাসি থামিয়ে বললে, তুমি সত্যি জানো না ওকে? আমি মাথা নাড়ালাম, মানে জানি না। এখন কাউকে বলবো না, উনি আমার অফিসের বস। আর যে অফিসে আমি জব করবই না সেখানের বসকে জেনে আমার হবেটা কি? কিছুই না। পাশ থেকে আপু মাথায় থাপ্পড় মেরে বলল, বুদ্ধু। আরে এটা আমাদের ইশরাক। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল আমার। অবাকের উপর চরম অবাক হয়ে তাকালাম। বাংলা সিনেমার মতো আকাশ গর্জন করে উঠল। বাপ্পারা যে সেই ডায়লগ মনে হলো নায় হতে পারে না। আপু আর ঈশিতা মিটমিট করে হাসছে, আমি তাফের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। তাফ তাকালো আমার দিকে, আমার চোখ ছলছল করে উঠল। চোখ নামিয়ে কোনো মতে আপুর দিকে তাকিয়ে ঢুক গিলে বললাম, উনার নাম তো তাফ তাহলে? পাশ থেকে ঈশিতা বলে উঠল, হ্যাঁ তো ভাইয়ের নাম তো তাফ। তাফ ইশরাক খান। আসলে কি বলতো, ভাইয়ার তাফ নামটা আত্মীয় স্বজনরা জানে না, শুধু ইশরাক খান জানে। আর ভাইয়াও কাউকে বলে না। কিন্তু তুমি তো বললে তুমি জানো না ওকে, তাহলে তাফ নামটা জানলে কেমনে? হু হু। শেষের কথাটা যে ঈশিতা দুষ্টুমি করে বলেছে তা বেশ বুঝতে পারছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলাম না। মনের কোথাও অভিমান, কষ্ট, আনন্দ ছটফট করছে, তার থেকে বেশি কান্না পাচ্ছে। এতদিন উনি আমাকে চিনেও না চেনার মতো ভান করলো। আমি না হয় চিনতে ভুল করালাম। সেই কোন ছোটবেলায় ওনাকে দেখেছি। তাফের চেহারার পরিবর্তন হয়েছে। আমিও অফিসে কখনো ওনার চেহারাটা ভালো করে তাকিয়ে দেখিনি। তবে চেনা চেনা লেগেছিল। কিরে কই হারালি? এভাবে তাকিয়ে থাকিস না, পড়ে এমনিতেই সারা জীবন বসে বসে দেখতে পারবি। আপুর কথায় কপাল কুঁচকে গেল আমার। আপুর শেষ কথাটার মানে বুঝতে পারলাম না। কিছু বলবো তখন আব্বু ডেকে উঠলেন, রূপমা এদিকে আসো তো। মাথা নিচু করে এগোলাম আব্বুর কাছে। আর চোখে তাকালাম তাফের দিকে। লোকটা আমার দিকেই তাকিয়ে আছে। কেমন অস্বস্তি হচ্ছে আমার। কালকে কত কথা বলেছি। সোফায় সবাই বসে আছে। খালি আম্মু আর কুলসুম আন্টি, মানে ইশরাক ওরফে তাফের আম্মু দাঁড়িয়ে আছেন।
আব্বুর পাশে গিয়ে বসলাম। আব্বু হাসি মুখে সবার দিকে একবার তাকিয়ে আমার হাতটা ওনার হাতের মুঠোয় নিলেন। এমন করাই আব্বুর দিকে তাকালাম, আব্বু কিছু একটা বলতে চাইছেন। বেশ কিছুক্ষণ পর আব্বু মুখ খুললেন। মা, আব্বু একটা সিদ্ধান্ত নিয়েছি তোমার ব্যাপারে। আশা করি তুমি আব্বুর কথাটা রাখবে। দেখো, আব্বু কখনো তোমার খারাপ চাইবে না। তুমি বলো চাইবে? আমি মাথা নাড়িয়ে বললাম, না আব্বু, আপনি যেটা চান সেটাই হবে। আর আমি জানি আমার আব্বু সব সময় বেস্টটাই চান আমার জন্য। আব্বু ঠোঁট প্রশস্ত করে হাসলেন, মনে হলো আমার কথায় উনি সন্তুষ্ট হলেন। আব্বু আবার বলে উঠলেন, রূপমা, কিছু মনে করো না। আমরা তোমার বিয়ে ঠিক করে ফেলেছি ইশাকের সাথে। তোমার কামরুল আঙ্কেলকে আমি কথা দিয়েছিলাম ওর পুত্রবধূ তুমিই হবে। তুমি ছোট থাকতেই তোমার আর ইশরাকের সম্পর্ক আমরা ঠিক করে রেখেছিলাম। আব্বুর কথায় ছোটখাটো বজ্রপাত হলো যেন আমার মাথায়। অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে আছি, আমার অজানা এত কিছু হলো আর আমিই জানি না। পাশ থেকে কামরুল আঙ্কেল বলেন, রূপমা, রাগ করিস না। আমার ছেলেটা বড্ড পাগল তোর জন্য। সেই ছোট থেকে দেখে আসছি ইশরাক কতটা পজিটিভ। মানা করিস না মা। আমার ইশরাক তো খারাপ না, বল। আমি কি বলবো? আমার মুখের কথা যেন কোথাও বেড়াতে চলে গেছে। আঙ্কেল কি বললেন? ইশরাক আমার জন্য পাগল। ঘুম পাগলিতে কালকে যেভাবে পাগলামি করলেন, তবুও আমার বড্ড অভিমান রয়েছে। আমাকে চুপ থাকতে দেখে আব্বু বললেন, দেখো, তুমি রাজি না থাকলে এই বিয়ে হবে না। কামরুল আমার বন্ধু হলেও হবে না। দরকার পড়লে আমি আমার কথা রাখবো না। শুধু তুমি যেই সিদ্ধান্ত নিবে সেটাই হবে। আব্বুর কথায় মনে মনে হাসলাম। যাকে ভালোবাসি তাকে নিজের করে পেয়েও হাতছাড়া করবো এমন বোকা তো আমি না। আর চোখে তাফের দিকে তাকালাম। কেমন অসহায় চোখে তাকিয়ে আছেন আমার দিকে, যেন বলছেন, বলো না রাজি আছো তুমি। আমি যথাসম্ভব গম্ভীর হলাম, সবার উৎসুক দৃষ্টি আমার দিকে, আমি কি বলবো সেটার অপেক্ষায়। আবারও তাকালাম তাফের দিকে, ওনার চোখ কেমন ছলছল করছে। তাফের থেকে চোখ সরিয়ে আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু, আমি আপনার সিদ্ধান্তে রাজি আছি। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল আমার কথায়। আব্বু আর কামরুল আঙ্কেল কর্মদন করলেন, আপু আর ঈশিতা একে অপরকে খুশিতে জড়িয়ে ধরল। দাদি খুশিতে ওনার বান্ধবী মানে তাফের দাদিকে আলহামদুলিল্লাহ বলে হাত মেলালেন। সবার এমন খুশি দেখে তাফের দিকে তাকালাম। তাফ হাসি মুখে আমার দিকেই তাকিয়ে আছে। চোখ সরিয়ে মুচকি হাসলাম। কুলসুম আন্টি মিষ্টি এনে আমাকে খাইয়ে দিয়ে বললেন, আমার আরেক মেয়ে। আমি আর তাফ দাঁড়িয়ে আছি ছাদে। এখান থেকে কিছু সময় কাটানোর জন্য ছাদে আসতে বলা হয়েছে দুইজনকে। তাফ এখনো তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝি না এই লোকটা কি দেখে এত। আমি মুখ ফুলিয়ে তাকিয়ে আছি অন্যদিকে। তাও গলাটা ঝেড়ে কাশলেন আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য। তাও তাকালাম না। তাকাবে না আমার দিকে? বাব্বা, এখন দেখি একদম তুমিতে চলে আসলো এই লোক। আমি উদাস দৃষ্টিতে তাকিয়ে আছি দূরে নারকেল গাছের ডালে বসে থাকা পাখিগুলোর দিকে। আনমনে ওনাকে প্রশ্ন করলাম, আপনি জানতেন সব? হুম। ঘুরে দাঁড়িয়ে তাকালাম তাফের দিকে। তাফ আকাশপানে তাকিয়ে বললেন, 1 বছর আগেই এসেছিলাম বাংলাদেশে। এয়ারপোর্টে তোমার বাবা দাঁড়িয়ে ছিলেন আমাদের জন্য। আমার চোখ দুটি তোমাকে খুঁজছিল শুধু। আঙ্কেলকে তোমার কথা জিজ্ঞেস করাই উনি বললেন সে সময় তুমি ভার্সিটিতে ছিলে। বাসায় না গিয়ে ছুটে যায় তোমাকে দেখতে তোমার ভার্সিটির সামনে। তোমাকে চিনতে আমার 1 মিনিটও লাগেনি, কারণ স্বর্ণ আপির সাথে আমার যোগাযোগ ছিল। তোমার অনেকগুলো ছবি আমাকে পাঠাতেন। তাও আমার কথায় তোমাকে দেখে মনে একরাশ প্রশান্তি ছুঁয়েছিল আমার। তার কিছুদিন পরই তোমাদের বাসায় আমাদের দাওয়াত ছিল, কিন্তু তুমি ছিলে তোমার নানুর বাড়িতে। তোমাদের বাসায় এসে তোমাকে না দেখে অস্থির হয়ে গেলাম।
তাফের কথায় মনে পড়ল সেদিন নানু অসুস্থ হওয়ায় আমি গিয়েছিলাম। আম্মু আসতে পারেনি মেহমান আসবে বলে। তার মানে ওই দিন তাফরা আসছিল। তাফ আবারও বলে উঠল, তাই সেই দিন আব্বুকে বললাম আমি রূপকে বিয়ে করতে চাই। আব্বু খুশি হয়ে তোমার আব্বুর সাথে এ বিষয়ে কথা বলেছিলেন। কিন্তু তোমার আব্বু বলল তোমার অনার্সের ফাইনালটা শেষ হোক, আমি তাতেও রাজি হয়ে যাই। 2টা বছর অপেক্ষা করতে হবে ভেবে খারাপ লাগলেও ভালো লাগাটাই বেশি ছিল। আব্বুকে দিয়ে সবাইকে বললাম আমরা যে এসেছি তা যেন তোমাকে না বলে। তোমাকে সারপ্রাইজ দিব বলে কত পরিকল্পনা। প্রতিদিন তোমাকে ফলো করতাম আমি। হঠাৎ জানতে পারলাম তুমি আমার অফিসেই জবের জন্য ইন্টারভিউ দিয়েছো। জানোই তো আব্বুর বাংলাদেশে বিজনেস ছিল, সেটা আমার নামে করে নেই। তোমাকে সিলেক্ট করা হলো। তুমি যে আমার অফিসেই জব করো সেটাও তোমার ফ্যামিলি জানে। তোমার সাথে বসে দেখা করার কথা ছিল, তুমি জানতে না সেটাকে। স্বর্ণা আবিকে দিয়ে তোমাকে শায়ের পড়ালাম। তবে একটু প্রবলেম হওয়ায় দেখাটা আর হলো না। তুমি বের হওয়ার কিছুক্ষণ পর আমিও অফিসে এসে জানতে পারি তুমি চলে গেছো। ততক্ষণে আমিও বের হয়ে গেলাম তোমার পিছু পিছু। বৃষ্টি শুরু হলো চারদিকে। মাথায় আসলো তুমি বৃষ্টি বিলাস করতে ভীষণ ভালোবাসো। তুমি বৃষ্টিতে ভিজতে শুরু করলে আর আমি সেই দৃশ্য উপভোগ করলাম। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন তুমি বৃষ্টিতে ভিজছিলে তখন আমার হুঁশ আসে। তোমার বৃষ্টিতে ভিজার পর সর্দি লাগে, তাই তোমাকে ডেকেছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে চিনে ফেলবে কিন্তু চিনলে না। তাই আমিও না চিনার মধ্যে কয়েকদিন তোমার সাথে মিশলাম। কিন্তু কালকে যখন তুমি রাহাতের সাথে হেসে হেসে কথা বলছিলে মনে অজানা ভয় আশঙ্কা বাঁধে। এই বুঝি তুমি হারিয়ে গেলে আমার কাছ থেকে। মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার। তাই আজকে চলে আসলাম তোমাকে নিজের করে নিতে। দেখো তোমার অনামিকা আঙুলে আমার নামের আংটি জ্বলজ্বল করছে। আমি এতক্ষণ হা করে তাফের কথাগুলো শুনলাম। মানে এত ভালোবাসে উনি আমায়। কিছুক্ষণ আগেই আমার তাফের সাথে এনগেজমেন্ট হলো। সেটা ব্যাপার না, উনার সাথে আমার পরিবারও নিযুক্ত ছিল আর আমিই জানি না। কি অদ্ভুত। সবার প্রতি অভিমান হলো আমার, তবে তাফের উপর থেকে অভিমানের পাল্লাটা সরে গেলেও বুঝতে দিলাম না। তাহলে এতগুলো বছর কথা বলেননি কেন? তাফ আমার নাক টেনে দিয়ে তার বিখ্যাত মুচকি হাসি দিয়ে বললেন, তোমার পড়াশোনার ক্ষতি হবে ভেবে কথা বলে মায় জড়ায়নি। তাফের কথায় হাসলাম। উনি তো জানেন না আমি সেই কবেই উনার মায় জড়িয়ে গেছি। এখন না হয় আবার নতুন করে তাফের মায় পড়ি। তাফের বিশাল বারান্দায় দাঁড়িয়ে আছি। আজকে থেকে আমি তাফের স্ত্রী। তাফ আমার স্বামী, আমার ভালোবাসা। বিয়ের বেনারসি পাল্টে তাফের দেওয়া নীল রঙের শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে আছি। আকাশে আজকে মেঘ জমেছে। কোথাও নেই তারার মেলা। গুরুম গুরুম করে মেঘ ডাকছে। বোধ হয় বৃষ্টি নামবে। পেটে কারো হাতের ছোঁয়া পেতে কেঁপে উঠলাম। বুঝতে পারলাম মানুষটা তাফ। তাফ কাঁধে থুতনি রেখে বললেন, মন খারাপ? উহু, দেখো আজকে বৃষ্টি হবে। বলতে না বলতেই ঝুম করে ভারী বর্ষণ শুরু হলো। হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুলাম। শরীরে কেমন অদ্ভুত শিহরণ হচ্ছে। তাফ আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, পরিবেশটা কেমন রোমাঞ্চকর না? আমি আনমনে বৃষ্টি দেখতে দেখতে বললাম, হু রূপ, হু ভালোবাসি। এক অদ্ভুত ভালে লাগা ছেয়ে গেল যেন। ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি শুনতে এত ভালো লাগে বুঝি। আমি লাজুক হাসলাম। বেশ লজ্জা লাগছে। মেয়ে এত লজ্জা পেতে নেয় তাতে কেউ খুন হতে পারে। বলেই তাফ আমাকে পাজা কোলে তুলে নিলেন। উনার এমন কাজে হকচকিয়ে গেলাম। তাফের গলা জড়িয়ে ধরে বললাম, আল্লাহ ছাড়ুন। হঠাৎ কোলে নিলেন কেন? তাফ হাঁটতে হাঁটতে বলল, চলো আজ দুইজন মিলে বৃষ্টি বিলাস করি, মিস বৃষ্টি বিলাসিনী।
তাফের কথায় হেসে ফেললাম, লোকটা এত ভালোবাসে কেন আমায়? আসলেই আমি সৌভাগ্যবতী। তাফের মতো জীবনসঙ্গী পেয়ে আমি ধন্য। এই লোকটার সাথে আমি হাজারো বৃষ্টিতে ভিজতে চাই। তার হাত ধরে হাঁটতে চাই আজীবন। ভালোবাসি প্রচণ্ড। সমাপ্ত।